নমস্কার। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক ঝলক এবং স্পার্কের সহযোগিতায় শুরু হতে চলেছে আজকের ক্লাস। আজকের বিষয় ভূগোল। নবম শ্রেণীর ভূগোল দিয়ে শুরু হচ্ছে। পড়াবেন কৃষ্ণা দাস মহাশয়া, বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষিকা। এর পরের ক্লাস হবে দশম শ্রেণীর, পড়াবেন প্রশান্ত কুমার দাস মহাশয়, বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এরপর দ্বাদশ শ্রেণীর ক্লাস নেবেন অরিজিৎ দাস মহাশয়, নানুর সিএম উচ্চ বিদ্যালয়। এবং তারপর শেষ এবং চতুর্থ ক্লাস হবে সংস্কৃতের, পড়াবেন হীরেন্দু ভট্টাচার্য, বোলপুর উচ্চ বিদ্যালয়। সময় আমরা আর নষ্ট করব না, চলে যাব সরাসরি ক্লাসে। আমার প্রিয় ও শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই লকডাউন পিরিয়ডে তোমরা সবাই বাড়িতে আছো, বুঝতে পারছি খুব বিরক্ত হয়ে পড়ছো। তোমাদের প্রিয় শিক্ষকদের, বন্ধুদের তোমরা পাচ্ছ না সঙ্গে। তা যা হোক, তাও যাতে বোরিংনেস না আসে, এই লকডাউন পিরিয়ডেও যাতে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, তার জন্য আমাদের এই প্রয়াস। বিশেষ করে দশম শ্রেণী যারা ছাত্রছাত্রী, তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা। 2021 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। স্কুল না হোক, কিন্তু স্কুল না হলেও কি পড়াশোনা বন্ধ থাকবে? বন্ধ যাতে না থাকে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের বীরভূম জেলা থেকে আমাদের ডিপিএসসি যে চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়কের নেতৃত্বে আমাদের এই উদ্যোগ চলছে। তা আজকে আমি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়ে যে আঞ্চলিক ভূগোল রয়েছে, সে আঞ্চলিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশের কিছুটা অংশ আমরা আজকে আলোচনা করব। ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ যে চ্যাপ্টারটা, এটা একটা বড় চ্যাপ্টার। এটা সবটা শেষ করতে গেলে প্রায় 8 থেকে 10টা ক্লাস লাগে। তা আমরা চেষ্টা করব যতটা পারা যায় এগিয়ে নিয়ে যাওয়ার। তাই এই প্রসঙ্গে বলি যে ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ এটা এমন একটা চ্যাপ্টার, এটা শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য একটা উল্লেখযোগ্য চ্যাপ্টার নয় বা অধ্যায় নয়, এটা মানে তার সারা জীবনের জন্য, নিজের দেশকে ভালো করে জানার জন্য এই অংশটা বা এই অধ্যায়টা কিন্তু সবারই কাছে গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো মানুষের পক্ষে কিন্তু আমাদের নিজেদের দেশকে ভালো করে জানতে গেলে এই ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশটা ভালো করে জানতে হবে। তা আমরা আসছি আমাদের ভারতবর্ষের যে প্রাকৃতিক পরিবেশ, এটা বিভিন্ন জিনিস আছে, সেগুলো আমরা পরপরে আলোচনা করব। প্রথমে আমরা ভারতবর্ষ নামকরণটা নিয়ে আসব। আমাদের ভারতবর্ষ, তোমরা জানবে, দেখবে ভারতবর্ষটাকে বিভিন্ন নামে অতিবাহিত করা হয়। কখনো ভারতটাকে আমরা বলি ভারত, কখনো বলি ভারতবর্ষ, আবার কখনো বলি আমরা ইন্ডিয়া। আবার সমগ্র উত্তর ভারতের লোকেরা, বিশেষ করে তোমরা যদি যাও উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, এইসব লোকেদের কাছে আবার তারা বেশি বলে হিন্দুস্তান হামারা। তা অ্যাকচুয়াল কি আমাদের দেশটা কি নাম? সরকারিভাবে বা সংবিধান অনুসারে আমাদের দেশের নামটা কিন্তু উল্লেখ আছে ভারত এবং ইন্ডিয়া, এই দুটো নামে কিন্তু সরকারি স্বীকৃতি রয়েছে, ভারত এবং ইন্ডিয়া। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভারতবর্ষ তাহলে আমরা বলছি না কেন, বা ভারতবর্ষটাকে বর্ষটা উঠে গেল কেন? এই নিয়ে অনেক তর্ক আসতে পারে, বা ইন্ডিয়াটা ইংরেজি নামটা কেন নেব? তো এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ইন্ডিয়ার নামটা অবশ্য এসছে, এটা একটা গ্রিক শব্দ ইন্দোই থেকে এসছে। এই ইন্দোই থেকে গ্রিকরা ইন্দোই বলতো, ইন্দাস সিভিলাইজেশন থেকে ইন্দোই। পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করছিল প্রায় দীর্ঘ 200 বছর, সেই সময় তারা ভারতবর্ষকে এই ইন্দোই থেকে ইন্ডিয়া বলতে লাগলো ইংরেজরা। এবং বহির্বিশ্বে তখন ভারতবর্ষকে তারা ইন্ডিয়া এবং ভারতবাসীকে তখন ইন্ডিয়ান হিসাবে তারা বলতে থাকে। তা স্বাভাবিকভাবে আমাদের বহির্বিশ্বে আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া। এখন আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভারতই বা নামটা কি করে এলো? তা ভারত নামকরণের পিছনে অনেক ঘটনা আছে।
বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রকম মতামত আছে। তা একটা মতামত এটা হয়তো তোমরা সবাই জেনে থাকবে যে আমাদের ভারতবর্ষে খুব প্রাচীনকালে ভরত বলে একজন রাজা ছিলেন। তোমরা নাম শুনে থাকবে শকুন্তলা, শকুন্তলার নাম শুনে থাকবে নিশ্চয়, দুষ্মন্তের স্ত্রী, রাজা দুষ্মন্তের। তার সন্তান ছিল ভরত। সে নাকি খুব পরাক্রমশালী রাজা ছিলেন এবং তার আমলে আমাদের দেশের যে সীমা বহুদূর বিস্তৃত হয়েছিল। তার শক্তি বলে তার নাকি আমাদের ভারতবর্ষে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, হ্যাঁ, যেগুলো অন্য দেশগুলো হয়ে গেছে, নেপাল, ভুটান, মায়ানমার, সমস্ত বাংলাদেশ, সমস্ত এলাকা তার বিস্তার ছিল। তা তখন বৃহত্তর ভারত ছিল। তা বৃহত্তর ভারত থাকার ফলে তখন আমরা ভারতবর্ষ বলতাম। এখন আমাদের অনেক অংশ কাটছাট হয়ে গিয়ে, হ্যাঁ, লাস্ট 1947 সালে পাকিস্তান, বাংলাদেশ আরও বিচ্ছিন্ন হয়ে ভারত আরও ছোট আয়তনে হয়ে গেছে। তাই এখন আমরা শুধু ভারত বলি। তা এ হোক একটা ঐতিহাসিক মতামত। আরও মতামত থাকতে পারে ভারতের নামকরণের পিছনে। তা এখন আমাদের এই ভারতবর্ষটা এশিয়া মহাদেশ, যেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাদেশ, সেই মহাদেশের দক্ষিণ দিকের একটা অন্যতম দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষটা আমরা একটু ম্যাপে দেখাবার চেষ্টা করছি। ভারতবর্ষটাকে এশিয়ার মানচিত্রে একটু যদি একবার দেখে নিই ভারতবর্ষের ঠিক কোনখানে অবস্থান করছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো ভারতবর্ষ এশিয়ার দক্ষিণতম একটা সবথেকে বড় দেশ। এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর মধ্যে তোমরা জানবে যে আমাদের ভারতবর্ষ হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে আমাদের ভারতবর্ষ। তা সপ্তম দেশ হিসাবে আমাদের ভারতবর্ষ, যার আয়তন, আমি আবার ম্যাপে আসছি, এই ভারতবর্ষের আয়তন কিছু, এই টপিকে কিছু তোমাদেরকে তথ্যমূলক বা সংখ্যামূলক কিছু তথ্য মুখস্থ রাখতে হবে। এমনিতে সংজ্ঞা হয়তো খুব একটা নেই প্রাকৃতিক ভূগোলে, কিন্তু কিছু তথ্য ডাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন ভারতবর্ষের আয়তন আমি বললাম পৃথিবীর সপ্তম দেশ, যার আয়তন 32,87,263 বর্গ কিমি। এই বিশাল বড় দেশ, এই দেশটা যদি আমরা এর ভৌগোলিক অবস্থানটা দেখি, এর ভৌগোলিক অবস্থান ভারতের ভৌগোলিক অবস্থানটা কীরকম না, আমরা পৃথিবীটাকে তোমরা জানো যে অক্ষাংশের ভিত্তিতে একটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো ভাগ করি, মাঝখান দিয়ে নিরক্ষরেখা চলে গেছে। তাহলে নিরক্ষরেখার কোন দিকে আমাদের ভারতবর্ষ আমাদের নিরক্ষরেখার উত্তর দিকে, অর্থাৎ ভারতবর্ষ উত্তর গোলার্ধের একটা দেশ। উত্তর গোলার্ধে একটা দেশ। আবার যদি আমরা ভারতবর্ষটাকে পূর্ব পশ্চিম দুটো গোলার্ধে ভাগ করি, তাহলে ভারতবর্ষটা আবার হচ্ছে পূর্ব গোলার্ধে একটা দেশ, অর্থাৎ উত্তর গোলার্ধ আবার পূর্ব গোলার্ধ। অর্থাৎ আমরা ভারতবর্ষকে বলতে পারি যে গোটা পৃথিবীর মানচিত্রে উত্তর পূর্ব গোলার্ধের একটা দেশ, উত্তর পূর্ব গোলার্ধের একটা দেশ। এখন এই দেশটার আমাদের একটু জেনে নিতে হবে এর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কি রয়েছে। আবার আমি একটু ম্যাপে ফিরে যাচ্ছি।
অক্ষাংশ দ্রাঘিমাংশটা সহজভাবে এখানে ম্যাপটাতে একটু যদি আমরা দেখি, ভালো করে লক্ষ্য করো, তোমাদের সবারই সুবিধা হবে। ভারতবর্ষটা যে মূল ভূখণ্ডের যে দক্ষিণতম অংশ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার অ্যারোতে দেখাতে পাচ্ছি, দক্ষিণতম অংশ এটা তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ছে, যেখানে আমরা বলি কন্যাকুমারী, যার অক্ষাংশ হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়। আবার ঠিক আমরা ওপর দিকে যদি চলে যাই, ওপর দিকে দেখো একদম কাশ্মীরের উত্তর সীমান্তে ভারতবর্ষের অক্ষাংশ হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ঠিক তেমনি আমরা যদি দ্রাঘিমাংশ দেখি, অর্থাৎ পশ্চিম পূর্বের দ্রাঘিমাংশ, তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো একদম ভারতবর্ষের পশ্চিম প্রান্তে যে রাজ্যটা আছে সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের কচ্ছের কাছে এখানে যেখানে আমার অ্যারোটা দেখাচ্ছে, এটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের যে দ্রাঘিমা, তার দ্রাঘিমা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা। আর পূর্ব দিকে যে লাস্ট সীমানাটা রয়েছে দ্রাঘিমাংশ দিক থেকে, সেটা হচ্ছে একদম অরুণাচল প্রদেশের লাস্ট সীমানা, সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তা এখানে একটা অদ্ভুত জিনিস দেখো, যে আমাদের অক্ষাংশ যদি দেখি, অক্ষাংশর বিস্তার 37 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, ডিফারেন্স কত? 29 ডিগ্রি। অর্থাৎ অক্ষাংশগত ডিফারেন্স যদি আমরা দেখি 29 ডিগ্রি। আবার দ্রাঘিমাংশের যদি ডিফারেন্স দেখি, তাহলেও দেখো একই মিল পাবে, 97 ডিগ্রি থেকে 68 ডিগ্রি অ্যাভারেজ। অর্থাৎ ভারতবর্ষের দ্রাঘিমাংশের বিস্তার সেটাও অ্যাভারেজ প্রায় 29 ডিগ্রি, অক্ষাংশের বিস্তার সেটাও 29 ডিগ্রি। এখন উত্তর থেকে দক্ষিণে আমরা আবার ম্যাপে একটু ফিরে আসছি। আবার উত্তর থেকে দক্ষিণে এর দৈর্ঘ্য বরাবর যদি আমরা কিলোমিটারে হিসাব করি, তাহলে সেটা কত কিলোমিটার? একদম কন্যাকুমারী থেকে উত্তরে যে পয়েন্টটা রয়েছে কাশ্মীরে, এই পয়েন্টটার নামটা মনে রাখতে হবে উত্তর সীমান্তে লাস্টে। দক্ষিণে যেমন বললাম কন্যাকুমারী, ঠিক উত্তরে যে লাস্ট সীমানাটা তার নাম হচ্ছে ইন্দিরাকল। এগুলো অনেক সময় শর্ট কোশ্চেন বা ম্যাপ পয়েন্টিং আসতে পারে। এই ইন্দিরাকল অবধি এর দৈর্ঘ্য হচ্ছে 3124 কিলোমিটার। অর্থাৎ দৈর্ঘ্যে ভারতবর্ষ 3124 কিলোমিটার। আর প্রস্থটাও যদি আমরা ঠিক একদম ম্যাপে পশ্চিম সীমান্ত গুজরাট থেকে অরুণাচল প্রদেশের একদম পূর্ব সীমান্ত অবধি যায়, সেখানকার প্রস্থের দৈর্ঘ্য হচ্ছে 2933 কিলোমিটার। হ্যাঁ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য হচ্ছে 3124 কিমি, আর পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য হচ্ছে 2933 কিমি। বিভিন্ন এই তথ্যমূলক জিনিসগুলো একটু মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। এরপর আসছি আমাদের ভারতবর্ষটাকে, আবার আমি অন্য একটা ম্যাপে যাচ্ছি। ভারতবর্ষের সীমানাটা যদি আমরা দেখি, ভারতবর্ষের সীমানাটা আমরা ভালো করে লক্ষ্য করে দেখব যে উত্তর দিকের সীমানাটা হচ্ছে সবটাই স্থলভাগ দ্বারা বিস্তৃত। দেখো ভালো করে লক্ষ্য করে, পুরো উত্তর দিকটা হচ্ছে স্থলভাগ দ্বারা বিস্তৃত। এই স্থলভাগের দৈর্ঘ্য, এটাও একটা মনে রাখতে হবে ডাটা, এই স্থলভাগের সীমা হচ্ছে 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার হচ্ছে স্থলভাগের সীমানা। এই সীমানাতে
যে সকল দেশগুলো অবস্থান করছে সীমানা বরাবর উত্তর সীমান্তে ভারতবর্ষের স্থলভাগে 7খানা প্রতিবেশী দেশ রয়েছে। এটা মাথায় রাখবে, 7টি প্রতিবেশী দেশ আমরা ভারতবর্ষের চারদিকে রয়েছে। তার মধ্যে প্রথমেই আমাদের নামটা, যার নামটা আমাদের বিভিন্ন কারণে আসুক, সে প্রতিযোগিতা হোক বা রেসারেসি হোক, প্রথমেই আসে পাকিস্তানের নাম, যেটা ভারতবর্ষের, তোমরা ম্যাপে দেখো, একদম পশ্চিম বা উত্তর পশ্চিম সীমান্ত বরাবর এই পাকিস্তান দেশটা অবস্থান করছে। আরেকটা দেশ রয়েছে যার সাথে সীমানা খুবই সামান্যই আছে, সেটা হচ্ছে আফগানিস্তান। তাহলে উত্তর পশ্চিম দিকে যদি প্রতিবেশী দেশ আমরা দেখি, তাহলে পাকিস্তান আর আফগানিস্তান। যদিও এখানে আমি একটু পরে আলোচনা করব, এই আফগানিস্তানের যে সীমানাটা দেখানো হয়, এখানে মাত্র 100 কিলোমিটার ভারতবর্ষের সীমানার সাথে যুক্ত। যদিও এই অঞ্চলটা এই মুহূর্তে ভারতের অধীনে নেই, সেগুলো পরে আলোচনায় আমি আসবো সময় পেলে। তারপরে রয়েছে উত্তরে যে বড় বৃহৎ প্রতিবেশী দেশ, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে চীন। এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এছাড়াও রয়েছে নেপাল, ভুটান, এগুলো উত্তর সীমানার বিভিন্ন প্রতিবেশী দেশ। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং আরেকটা দেশ রয়েছে, সেটা হচ্ছে মায়ানমার। অর্থাৎ 7টা প্রতিবেশী দেশ আমরা পাচ্ছি। এবার আমরা আসছি দক্ষিণ দিকটা। ভারতবর্ষের প্রায় সমস্ত দক্ষিণ দিকটায় হচ্ছে জলরাশি বা সমুদ্র রাশি রয়েছে। এটাকে আবার 3 দিক হিসাবেও বিচার করা যেতে পারে, যেহেতু এটা আমাদের নিচের দিকটা শুরু হয়ে গেছে। অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর। তা এই উপকূল বরাবর ভারতবর্ষের যদি সীমানা ধরা হয়, তাহলে সীমানাটা হচ্ছে প্রায় 5000-এর কাছাকাছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষের এই মূল ভূখণ্ড ছাড়াও সমুদ্রের মধ্যে, অর্থাৎ বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও কিছু দ্বীপপুঞ্জ ভারতবর্ষের অধীনে রয়েছে। আমরা আরেকটা ম্যাপ যদি দেখি, সেটা আরো পরিষ্কার দেখতে পাবো। ভারতবর্ষের যে সকল দ্বীপগুলো ভারতবর্ষের অধীনে রয়েছে, তার মধ্যে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তোমরা জানো, এদিকটা বঙ্গোপসাগরে। আর একদম ভারতবর্ষের দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে মালদ্বীপ বলে একটা দেশ। এই মালদ্বীপটা হচ্ছে, যদি প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনো সময় শর্ট কোশ্চেন আসে যে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা, তাহলে তোমরা বলবে এই মালদ্বীপটা। এছাড়া একটা প্রতিবেশী দেশ রয়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। অর্থাৎ দক্ষিণ দিকে আমরা পাচ্ছি দুটো প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। তা এখন আমাদের ভারতবর্ষের এই দ্বীপপুঞ্জ এবং উপকূল ভাগ, মূল ভূখণ্ডের সবটা মিলে যদি উপকূলের সীমানা ধরা হয়, তাহলে তার সীমানা হবে তোমার প্রায় 7500 কিলোমিটার। এখানে আর একটা কোশ্চেন আসে পরিসীমার ক্ষেত্রে, যে ভারতবর্ষের মূল ভূখণ্ড ছাড়া ভারতবর্ষের অধীন যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, সেই দ্বীপপুঞ্জের যে দক্ষিণ সীমা, একটু ভালো করে লক্ষ্য করো, একদম দক্ষিণ সীমা, এই দক্ষিণ সীমা দ্বীপপুঞ্জের একদম দক্ষিণ, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি দক্ষিণ সীমা আমরা বিচার করি, তাহলে ভারতবর্ষের অক্ষাংশটা চেঞ্জ হয়ে যাবে। ভারতবর্ষের অক্ষাংশ তখন হবে 6°45' নর্থ বা উত্তর। এই পয়েন্টটা অনেক সময় ম্যাপ পয়েন্টিং হিসাবে আসে। এই পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। এখানে একটা স্তম্ভ ছিল, তারপর বেশ কিছু দিন আগে সেই স্তম্ভটা নষ্ট হয়ে গেছে। তা এই হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এখন আমরা
ফিরে যাচ্ছি, ভারতবর্ষের এই এত বড় ভারতবর্ষের সীমানা দেখলাম, অক্ষাংশ দেখলাম, তার চতুর্সীমার বিভিন্ন দেশগুলো দেখলাম। এবার ভারতবর্ষের সাথে বিভিন্ন দেশগুলোর যে সীমানা রয়েছে সেই সীমানাগুলোর বিভিন্ন নাম আছে, এগুলো ম্যাপ পয়েন্টিংয়ে বা বিভিন্ন শর্ট কোশ্চেন হিসেবে আসে। সেই সীমানাগুলোর ইন্টারন্যাশনাল যে সীমানা তার নামকরণগুলো আমি একটু তোমাদের এখানে বলে দিচ্ছি, এটা একটু নোট ডাউন করে রাখবে, এটা বিভিন্ন শর্ট কোশ্চেন হিসেবে আসে। যেমন পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে সীমানা তার কি নাম, চীনের সাথে যে সীমানা তার কি নাম, আফগানিস্তানের সাথে তারপর হচ্ছে শ্রীলঙ্কা। এছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে আরও একটা বিতর্কিত সীমানা রয়েছে পাকিস্তান এবং চীনের সাথে, সেগুলো আমরা দেখব। পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে সীমানা সেই সীমানাটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ বলে একজন ব্যক্তি, তিনি সীমানাটা করেছিলেন 1947 সালে পাকিস্তানের সাথে। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের সাথে তো ভারতবর্ষ অনেকটা সীমানা, তার বাংলাদেশের সীমানা কোনো নাম নেই কেন? এখানে একটা মনে রাখতে হবে যে এই র্যাডক্লিফ লাইনটা কিন্তু বাংলাদেশের যে সীমানাটা সেটাও এই র্যাডক্লিফ লাইনের মধ্যেই পড়ছে, কারণ বাংলাদেশটা এককালে পাকিস্তানের অধীনে ছিল, তাই পাকিস্তান বরাবর ভারতের যে সীমানা সেটাও র্যাডক্লিফ নাম, আবার বাংলাদেশের সাথে যে সীমানা সেটাও র্যাডক্লিফ লাইন। চীনের সাথে যে রয়েছে লাইনটা তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আফগানিস্তানের সাথে যে লাইনটা রয়েছে তার নাম হচ্ছে ডুরান্ড লাইন। শ্রীলঙ্কার সাথে, যেহেতু শ্রীলঙ্কা এবং ভারত এটা স্থলভাগ দ্বারা মানে স্থলভাগের সাথে যুক্ত নয়, জলভাগ, মাঝখানে জলরাশি রয়েছে, তাই এখানে একটা প্রণালী রয়েছে তার নাম হচ্ছে পক প্রণালী। পক প্রণালী। আর একটা কথা, পাকিস্তান এবং চীনের সাথে আরো দুটো লাইন রয়েছে, এটা হচ্ছে বিতর্কিত লাইন। অর্থাৎ আমাদের যে কাশ্মীর দেখছি, আমি একটু ম্যাপে ফিরে যাচ্ছি, সেখানে তোমাদেরকে কাশ্মীরের যে আমরা জম্মু কাশ্মীরটা দেখতে পাচ্ছি, সেই জম্মু কাশ্মীরের বেশ কিছু জায়গা পাকিস্তানের অধীনে আছে, আবার কিছু জায়গা রয়েছে আমাদের চীনের অধীনে। আমি একদম সরাসরি কাশ্মীরের অংশটা দেখাচ্ছি। দেখো, আমরা কাশ্মীরটাকে ম্যাপে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা জম্মু কাশ্মীরটা এই গোটাটা দেখি, কিন্তু অ্যাকচুয়াল জম্মু কাশ্মীরের অনেকটা জায়গায় কিন্তু ভারতবর্ষের অধিকারে এই মুহূর্তে নেই। তা পাকিস্তানের অধীনে যে জায়গাটা রয়েছে এবং তার যে সীমানাটা, এটাকে বলা হয় আজাদ কাশ্মীর, এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। অর্থাৎ পাকিস্তানের সাথে ভারতবর্ষের যেটা বিতর্কিত জায়গা সেটা হচ্ছে নাম হচ্ছে LOC বা লাইন অফ কন্ট্রোল। ঠিক তেমনি চীন দেশও আমাদের কাশ্মীরে অনেকটা জায়গা দখল করে আছে, যে জায়গাটা তারা আকসাই চীন বলে, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC। এটা অনেক সময় ফুল ফর্ম লিখতে দেয় LAC। তাহলে পাকিস্তানের সাথে যে বিতর্কিত সীমানা রয়েছে তার নাম হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। আর চীনের সাথে যে বিতর্কিত সীমানা রেখা রয়েছে তাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল।
এগুলো বিভিন্ন শর্ট কোশ্চেন হিসাবে তোমরা পেতে পারো। এখন আমরা আসছি ভারতবর্ষের, এবার আমরা ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান, সীমানা এবং তার প্রতিবেশী দেশগুলো জানলাম। এখন আমরা ভারতবর্ষের যে প্রশাসনিক বিভাগ রয়েছে সেটা নিয়ে আমরা এবার ফিরে আসব। আমি একটা ম্যাপে আবার ব্যাক করছি প্রশাসনিক বিভাগে। ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা পেল, কিন্তু সেই সময় ভারতবর্ষে রাজ্যগুলোর বিন্যাস বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এরকম ছিল না। ঠিক যে মুহূর্তে ভারতবর্ষ স্বাধীনতা পেল সেই সময় ভারতবর্ষের কীরকম অবস্থা ছিল না, সেই সময় অদ্ভুত একটা চরিত্র ছিল রাজ্যগুলোর মধ্যে। 550টা দেশীয় রাজ্য ছিল, 550টা দেশীয় রাজ্য ছিল, 9টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর 5টা ছিল চিফ কমিশনার শাসিত অঞ্চল। এরপর ভারতবর্ষের যখন রাজ্যগুলো আবার পুনর্গঠন করা হতে লাগলো, সেই সময় একটা কমিটি গঠন করা হলো, রাজ্য পুনর্বিন্যাস কমিটি বলে একটা কমিটি গঠিত হলো। সেই কমিটি কার্যকাল শুরু করলো 1956 সালে 1 নভেম্বর। তখন ভারতবর্ষটাকে তারা মেনলি মূলত ভাষার ভিত্তিতে রাজ্যগুলো আবার পুনর্বিন্যাস করতে লাগলো। তা কিরকম পুনর্বিন্যাস করতে লাগলো? 1947 সালের পর ভারতবর্ষের রাজ্যগুলির পুনর্বিন্যাস মূলত 1956 সালে যখন রাজ্যগুলি পুনর্বিন্যাস শুরু হয় তখন মেনলি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় রাজ্যগুলোর মধ্যে ভাষা। ভাষা ছাড়াও আরো অনেকগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল অবশ্য, সাংস্কৃতিক বা সেখানকার কালচার, সেখানকার ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক সুবিধা ইত্যাদি বিষয়গুলোর ওপর ভিত্তি করে ভারতবর্ষের রাজ্যগুলোকে আবার পুনর্বিন্যাস করা হলো। তো এইভাবে চেঞ্জ হতে হতে সে ভাষার ভিত্তিতে কখনো হয়েছে, কখনো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে হয়েছে, কখনো সাংস্কৃতিক কালচারে ভেরিয়েশনের ভিত্তিতে করা হয়েছে। লাস্ট কিছুদিন আগে অবধি ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিছুদিন আগে অবধি ছিল 29টি রাজ্য আর 7টি কেন্দ্রশাসিত। তোমরা এবছর যারা বই কিনেছো, যে পাঠ্য বইগুলো রয়েছে, সে পাঠ্য বইয়ে হয়তো অনেক বই তোমরা এইটা পাবে, 29টি রাজ্য শাসিত অঞ্চল, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু গত বছর 1 নভেম্বর 2019 সালে আবার আমাদের ভারতবর্ষের রাজ্যগুলোর আবার একটু পুনর্বিন্যাস হয়, নতুন সংযোজন হয়। সেটা তোমরা হয়তো এমনিতে খবর পেয়েছো, কিন্তু বইয়ে হয়তো পাচ্ছ না। সেটা কি হয়েছিল না, আমাদের জম্মু কাশ্মীর যে রাজ্যটা দেখাচ্ছি, সেই জম্মু কাশ্মীর রাজ্যটা এখন কেন্দ্রশাসিত অঞ্চলে ঢুকে গেছে। এবং শুধু কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সে একটা রাজ্য হিসেবে ঢুকেনি, দুটো রাজ্য বিভাগ হয়ে ঢুকে গেছে। অর্থাৎ জম্মু কাশ্মীরটা এই মুহূর্তে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ। তাহলে এখনকার হিসাবে তাহলে একটা রাজ্য কমে গেল, কাশ্মীর দিয়ে হলো 28টি রাজ্য, আর কেন্দ্রশাসিত অঞ্চলটা দুটো বেড়ে গেল, দিয়ে হলো 9টি। তা তোমাদের প্রশ্ন আসতে পারে অনেক সময় যে নতুন কেন্দ্রশাসিত অঞ্চলটার নাম কি? তাহলে তোমাদের অবশ্যই বলতে হবে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ।
তার আগে অবধি যদি আমাদের লাস্ট আপডেট যদি কোনো অঞ্চল বলা হতো, তাহলে তার আগে অবধি ছিল 2014 সালে লাস্ট সংযোজন হয়েছিল তেলেঙ্গানা রাজ্য। অন্ধ্রপ্রদেশটা ভেঙে 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটা গঠিত হয়েছিল, মানে ওটা নবীনতম রাজ্য ছিল। কিন্তু এখন কেন্দ্রশাসিত হিসাবে আরও দুটো নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল পেয়ে গেলাম। এখন আমরা একটু ম্যাপটা যদি আমরা দেখে নাও, আমার ম্যাপে ফিরে যাচ্ছি। এই রাজ্যগুলোর বিন্যাস নতুন, হয়তো তোমরা বেশিরভাগ বইয়ে এটা পাবে না। জম্মু কাশ্মীরে যে দুটো রাজ্য ভেঙে গেছে, একটা লাদাখ, এই যে লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর এই জম্মু কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটা নতুন সংযোগ। তা যাই হোক, এটা মাথায় রাখতে হবে। আর এমনি রাজ্যগুলো এবং রাজ্যগুলোর রাজধানীর নাম তোমাদের বিভিন্ন, যদি ঠিকমতো তোমরা এই বিন্যাসগুলো দেখে রাখো, তাহলে তোমাদের প্রাকৃতিক ভূগোলে বাকি সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে খুব সহজ হবে। কিন্তু কয়েকটা ম্যাপ পয়েন্টিংয়ে বিশেষ করে অনেকে ভুল করো। যেমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল আমি দেখাচ্ছি এখানে, কেন্দ্রশাসিত একটা অঞ্চল আছে দমন দিউ আর দাদরা নগর হাভেলি। এখানে একটু তোমাদের মাথায় রাখতে হবে যে দমন দিউটা সঠিকভাবে কিন্তু কোনো বইয়ে বা ম্যাপে ঠিকমতো দেখায় না। এখানে দমন দিউটা দেখো, গুজরাটে এই প্রান্তে যদি আমরা আসি, আমি ম্যাপের অ্যারোতে দেখো, এই জায়গাটা হচ্ছে দিউ, আর দমনটা হচ্ছে তোমার গুজরাট এবং মহারাষ্ট্রের সীমানায় এই দমনটা অবস্থান করছে। তাহলে এই দমন আর দিউ, এই দুটো মিলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যাকে বলছে দমন দিউ। ঠিক তেমনি দাদরা নগর হাভেলি, এটা অনেকে গুলিয়ে ফেলে যে কোথায় হবে। এটা কিন্তু এই দমনের ঠিক পাশেই রয়েছে এবং গুজরাট এবং মহারাষ্ট্রের সীমানাতেই এর অবস্থান। দাদরা আর নগর হাভেলি বলে দুটো শহর, এটাও একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এগুলো কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। এটা অনেক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা ভুল করে ফেলে। তা যা হোক, এখন বাকি যে সীমানা বা অন্যান্য রাজ্যগুলো, সেগুলো তোমরা ম্যাপে ভালো করে দেখবে। এখন এই রাজ্যগুলোর মধ্যে কিছু আমি তথ্য দিয়ে রাখি। যেমন এই রাজ্যগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম রাজ্য কোনটা? ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে বৃহত্তম রাজ্য কোনটা, ক্ষুদ্রতম রাজ্য কোনটা? বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে এই মুহূর্তে রয়েছে রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। ঠিক তেমনি কেন্দ্রশাসিতের মধ্যে বৃহত্তমকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। এটা আয়তনের দিক থেকে। আরো কিছুগুলো পরিসংখ্যান আমাদের একটু জানা দরকার সবারই। যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে যদি আমরা বলি যে জনসংখ্যার ঘনত্বের বিচারে কোন রাজ্যটা বেশি, ঘনত্বের বিচারে, ঘনত্ব বিচারে বিহার হচ্ছে সব থেকে জনসংখ্যা, মানে ঘনত্বের বিচারে সব থেকে বেশি বিহার। আর জনঘনত্বের দিক থেকে সব থেকে কম যে অঞ্চলটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঘনত্বের বিচারে বিহার সব থেকে বেশি আর অরুণাচল প্রদেশ হচ্ছে সব থেকে কম। বিহারে ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন প্রতি বর্গ কিমিতে, আর অরুণাচল প্রদেশে সে জায়গায় মাত্র 17 জন প্রতি বর্গ কিমিতে। আরো কয়েকটা তথ্য আমরা একটু জেনে নিই। জনসংখ্যার টোটাল জনসংখ্যা
ঘনত্ব আর টোটাল জনসংখ্যা দুটোর মধ্যে তফাৎ। জনসংখ্যা, জনসংখ্যার বিচারে সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ, আর সব থেকে কম রয়েছে সিকিম রাজ্য। এগুলো কিছু ডাটা ভিত্তিক তোমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের চেষ্টা করবে এগুলো মনে রাখার। এখানে আমরা আরেকটা জিনিস জেনে নিই, সাক্ষরতাটাও দেখে নিই। সাক্ষরতা বিচারে সর্বাধিক মানে কে এগিয়ে রয়েছে সাক্ষরতার দিক থেকে? সাক্ষরতার দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছে কেরল রাজ্য, আর সব থেকে খারাপ অবস্থা অর্থাৎ সাক্ষরতার দিক থেকে সব থেকে কম হার রয়েছে বিহার রাজ্য। এগুলো কতগুলো তথ্য তোমাদের মনে রাখতে হবে, একটু নোট ডাউন করে রাখো। আরেকটা কথা বলে রাখি যে আমাদের পর্ষদে অনুমোদিত অনেক বই আছে, অনেকগুলো পাবলিশারের বই আছে। বিভিন্ন বইয়ে সবগুলো একসাথে পাবে না, এই কারণেই আমাদের প্রয়োজন তোমাদের সাথে আমাদের ইন্টারাকশনের দরকার। কারণ সরকারি যে বইগুলো প্রকাশিত হয় সেখানে পেজ লিমিট করা থাকে। সেখানে যেমন আমাদের ক্লাস 10-এর ভূগোলের 150 পাতা, 150 পাতার মধ্যে সমস্ত দশম শ্রেণীর সিলেবাসটা কভার করতে হবে। ফলে বিভিন্ন লেখক বিভিন্নটা তার কাছে ইম্পর্টেন্স মনে করে সে সেইটাকে বেশি ব্যাখ্যা করে, অনেক জিনিস তা বাদ চলে যায়। তাই মিনিমাম 2-3টে বই তোমরা যদি কম্পেয়ার না করো সব তথ্য বা ডাটাগুলো হয়তো পাবে না। তা আবার মাস্টারমশাইরা সেটা সেই ঘাটতিটা পূরণ করে দেয়। তোমাদের বেশিরভাগ স্কুলে হয়তো একটা বই সিলেবাসে বা বুক লিস্টে আমরা দিই, কিন্তু মাস্টারমশাই যখন পড়ান তখন কিন্তু বাকি যে ডাটাগুলো লাগে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। তা আমরাও সেই কারণে আজকে এই যে অনলাইন ক্লাসগুলো করছি সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য এসেছি। তা এই গেল মোটামুটি আমাদের ভারতবর্ষের অবস্থান, ভৌগোলিক পরিবেশ ইত্যাদি ব্যাপারটা। এখন আমরা এবার আসব ভারতবর্ষের ভূপ্রকৃতি। নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি, এবার ভারতবর্ষের ভূপ্রকৃতিতে আমরা চলে যাচ্ছি। ভারতবর্ষের ভূপ্রকৃতিটা, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের ভূপ্রকৃতির এতটাই বৈচিত্র্য যেটা খুব কম দেশেই দেখতে পাওয়া যায়, এবং একটা বড় মহাদেশে ভূপ্রকৃতির যা যা বৈচিত্র্য অর্থাৎ তার ভূতাত্ত্বিক গঠন, ভূমিরূপের বৈচিত্র্য, একটা মহাদেশে যা যা দেখতে পাওয়া যায় আমাদের একটা দেশের মধ্যেই সেগুলো সব দেখতে পায়। তাই ভারতবর্ষ হচ্ছে ভূপ্রকৃতির বৈচিত্র্যময় একটা দেশ। অনেক ক্ষেত্রে সেই কারণে ভারতকে আমরা বলি একটা উপমহাদেশ। তাই এই ভারতবর্ষের ভূপ্রকৃতির বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের ভিত্তিতে বা তার ভূমিরূপের ভিত্তিতে আমরা ভারতবর্ষটাকে কতগুলো প্রাকৃতিক অঞ্চলে ভাগ করি। এখন প্রাকৃতিক অঞ্চলে ভাগের ক্ষেত্রেও আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ভাগ দেখতে পাই। কোনো বইয়ে 5টা ভাগ করেছে, কোনো বইয়ে 6টা ভাগ করেছে, কোনো বইয়ে 7টা ভাগ করেছে, কোনো বইয়ে 8টা ভাগ করেছে। তোমাদের মধ্যেও একটা কনফিউজ আসতে পারে যে আমরা তাহলে কোনটা লিখব, 5টা লিখবো না 6টা লিখবো না 7টা লিখবো না 8টা লিখবো। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমি দীর্ঘদিন ধরে প্রধান পরীক্ষক অর্থাৎ হেড এক্সামিনার হিসাবে কাজ করেছি, এবং সেখানে আমাদের প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরই গোটা রাজ্যের সমস্ত হেড এক্সামিনারদের নিয়ে একটা মিটিং হয়।
সেই মিটিংয়ে অবশ্য ছাত্রদের ফেভারেই সব কিছু বলা হয়। যেহেতু সরকার বা পর্ষদ সমস্ত পাবলিশারদের বই অনুমোদন করেছে, অর্থাৎ কোনো বইয়ে 5টা লিখেছে, কোনো বইয়ে 6টা, কোনো বইয়ে 7টা, কোনো বইয়ে 8টা, তা তোমরা যেটাই লিখবে সেটাই কারেক্ট, সেটা ক্ষেত্রেই ফুল মার্কস দেওয়া হবে। তা আমি এখানে মূলত 6টা ভাগ করে ভারতবর্ষের ভূপরিধিটাকে একটু আলোচনা করার চেষ্টা করব। কি কি ভাগ? প্রথমে আসছে ভারতের, উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, তারপর আসছি উত্তর পূর্বের উচ্চভূমি, বা একে আরেকটা নাম দেওয়া হয় পূর্বাচল। তারপর হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। 4 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 5 নম্বর উপকূলের সমভূমি অঞ্চল। 6 নম্বর, এটা হচ্ছে মূল ভূখণ্ডের 5টা বিভাগ। এছাড়াও তোমাদের আগেই বলেছি যে ভারতবর্ষের বেশ কিছু দ্বীপপুঞ্জ রয়েছে যেগুলো ভারতবর্ষের অধীনে, তাই দ্বীপপুঞ্জকে আরেকটা ভাগ করা হচ্ছে, তাকে হচ্ছে দ্বীপপুঞ্জ হিসাবে আমরা একটা ভাগে ভাগ করছি। তাহলে ভারতবর্ষটাকে আমরা এই 6টা বিভাগে ভাগ করলাম। এখানে বলে রাখি যে আরো যে 8টা ভাগ কি করে হচ্ছে না, উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বে উচ্চভূমি, একটা যেমন ভাগ করেছে এখানে দুটো, এটা অনেক বই হয়তো একটাই ভাগ করেছে। উত্তর ভারতের সমভূমিটাকে অনেক বইয়ে দুটো ভাগ আছে, এখানে রাজস্থানের মালভূমিটাকে আলাদা করা আছে, আর বাকি নদী গঠিত যে বদ্বীপ সেটাকে আলাদা ভাগ করা আছে। ঠিক তেমনি উপদ্বীপীয় মালভূমিটাকে অনেক বই দুটো ভাগ করা আছে। তা যা হোক, আমরা মূলত এই 6টা ভাগ করে আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি একবার মানচিত্রে ভারতবর্ষের বিভাগটা একটু দেখে নিই কি অবস্থায় আছে। একবার মানচিত্রটা একবার চোখ বুলে নিই। এই মানচিত্রে আমরা যদি তাকাই তাহলে তোমরা দেখো উত্তর সীমানা জুড়ে বিশাল পার্বত্য অঞ্চল অবস্থান করছে, উত্তরে পার্বত্য অঞ্চল। আর ঠিক তেমনি ঠিক উত্তর পূর্ব অঞ্চলে এখানে ব্রহ্মপুত্র নদী বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা হচ্ছে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি। এর মধ্যে মেঘালয়ের মালভূমি অঞ্চলটাও এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এ একটা বিভাগ। তারপর আসছি উত্তর ভারতের সমভূমি। উত্তর ভারতের সমভূমি শুরু হচ্ছে এই গুজরাটে কচ্ছ থেকে শুরু হয়ে রাজস্থান হয়ে, হ্যাঁ, এই বরাবর গিয়ে একদম আমাদের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসাম নিয়ে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। তারপর আসছি উপকূলের সমভূমি। দেখো উপকূলের সমভূমি ভারতবর্ষের দুই দিকে উপকূলের সমভূমি রয়েছে, একটা পশ্চিম দিকে উপকূলের সমভূমি আর একটা রয়েছে পূর্ব দিকের উপকূলের সমভূমি। আর বাকি যে মাঝখানটা রইল এটা হলো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এছাড়াও ভারতবর্ষের অধীনে রয়েছে দ্বীপ অঞ্চল, এই যে দ্বীপ অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর এদিকে লাক্ষাদ্বীপ। এই মোটামুটি আমরা 6টা বিভাগে ভাগ করে ভারতবর্ষটাকে আমরা আলোচনা করব। তা আজকে হয়তো আমাদের সম্ভব হবে না, এখন একটু আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে কিছু কোশ্চেন এসছে
বিভিন্ন প্রান্ত থেকে। দেখি আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা কি কোশ্চেন জানতে চেয়েছে। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কটি? এটা আমি আগেই বলেছি, ভারতবর্ষের এই মুহূর্তে কেন্দ্রশাসিত অঞ্চল 7টা থেকে বৃদ্ধি পেয়ে 9টি হয়েছে। তোমরা অবশ্য অনেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের বইয়ে তো 7টা লেখা রয়েছে, তাহলে 9টা কি করব? এখানে বলে রাখি, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি ভুলবশত 7টাও লেখো, এখানে 7টা হলেও ফুল মার্কস দেওয়া হবে, আর 9টা লিখতে পারলে সেটা আরো ভালো। কর্কটক্রান্তি রেখা, দ্বিতীয় কোশ্চেন যেটা এসছে, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন অংশে বিস্তৃত রয়েছে? খুব ভালো কোশ্চেন। ভারতবর্ষের মানচিত্রে যদি আমরা দেখি, ভারতবর্ষের একদম প্রায় মাঝখান দিয়ে, হ্যাঁ, আমাদের যদি আমরা পশ্চিমবাংলা দেখি, তাহলে আমাদের বীরভূমের দক্ষিণ সীমানা বরাবর চলে গেছে, একদম গুজরাট থেকে শুরু করে মাঝ বরাবর ভারতবর্ষের 23.5 উত্তর রেখাটা ভারতবর্ষের মাঝ বরাবর বিস্তৃত রয়েছে। গুজরাট থেকে একদম তোমার ত্রিপুরা দিয়ে চলে যাচ্ছে এই রেখাটা। তৃতীয় একটা কোশ্চেন এসছে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? আমি আলোচনাতে বলেছি, তাও আরেকবার বলে দিই, ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ। যা হোক, আরও যদি কোশ্চেন পাই তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন একটু বিরতি নিচ্ছি, তারপর আমরা আবার ফিরে আসব। নমস্কার, এক ঝলক লাইভ কেবল টিভি ক্লাস আজকের ফার্স্ট ফেজের এই সবেমাত্র শেষ হতে চলেছে। আমরা প্রতিদিন ঠিক সকাল 11টা থেকে 2টো অবধি এই ক্লাস নিচ্ছি। পরপর 4টি ক্লাস হয়, তোমরা সবাই জানো। এই ক্লাসটা প্রথমে ক্লাস 9, তারপর ক্লাস 10, 2টো ক্লাস হয়। সেকেন্ড ফেজে সেটা হয় 12-এ 2টো ক্লাস। আজকেও মোট 4টি ক্লাস শেষ হলো। আগামীকালও আবার ঠিক 11টার সময় আমরা হাজির হব। আগামীকালের বিষয় থাকছে ইতিহাস এবং দ্বাদশ শ্রেণীর দর্শন। আমি একটু বলে দিই যে আগামীকালে কারা পড়াবেন, কোন চ্যাপ্টারটা পড়াবেন একটু আমি বলে দিই। ঠিক 11টায় নবম শ্রেণীর ইতিহাস 3য় অধ্যায়ে বিষয় থাকছে, পাঠ্য বিষয় 19বিংশ শতকের ইউরোপ। এটি পড়াবেন ডক্টর পার্থপ্রতিম কর্মকার, সহশিক্ষক, সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়। এরপর দ্বিতীয় ক্লাস ঠিক 11টা 45 শুরু হবে দশম শ্রেণীর ইতিহাস। বিষয় থাকছে প্রতিবাদ ও বিদ্রোহ। এটি পড়াবেন সোমনাথ গাঙ্গুলি, সহশিক্ষক, কাকুটিয়া শান্তিদেব ঘোষ স্মৃতি উচ্চ বিদ্যালয়। এরপর তৃতীয় ক্লাস ঠিক 11:30, এটা দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস। বিষয় থাকছে কালকে লিজেন্ড অফ ফক টেলস। এটি পড়াবেন পিনাকি রঞ্জন ঘোষ, সহশিক্ষক, বোলপুর উচ্চ বিদ্যালয়। আর লাস্ট ক্লাস, আগামীকালের লাস্ট ক্লাসটা 1টা 35, সেটা থাকছে দর্শন বিষয়ে। পাঠ্য বিষয় থাকবে বচন। এটি পড়াবেন উৎপল সাধু, সহশিক্ষক, দাসকলগ্রাম আর কে উচ্চ বিদ্যালয়। তোমাদের আরও একবার বলি যে আমাদের এই যে লাইভ কেবল টিভি ক্লাস, এই ক্লাসটা শুধু এই এক ঝলক চ্যানেলেই তোমরা দেখতে পাচ্ছ না, এছাড়াও আরও বিভিন্ন তোমরা পেজে দেখতে পাবে। বিশেষ করে বীরভূম ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন WBTSTর সেখানেও ফেসবুক পেজে পাবে এবং ইউটিউব চ্যানেলেও পাবে। এছাড়াও তোমাদের আরেকটা কথা বলে রাখি সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের, যে তোমাদের এই অনলাইন ক্লাস এই লোকাল টিভি চ্যানেলের মাধ্যমে যেটা আমরা সম্প্রসারণ করার চেষ্টা করছি, সেটা তোমাদের কতটা ভালো লাগছে, আরও কি আমরা তোমাদের জন্য বেটার করতে পারি, সেগুলো তোমাদের যদি তোমাদের মতামতগুলো একটু পাঠাও, তোমাদের সেই মতামতগুলো আমরা গ্রহণ করব, তাতে ভবিষ্যতে পরবর্তী যে
ক্লাসগুলো আরও আমরা যাতে মডিফাইড করতে পারি সেটা আমরা চেষ্টা করব। আমাদের আজকের মতো ফার্স্ট ফেজের ক্লাস শেষ হলো। তোমরা জানো ইতিমধ্যে যে এরপর আমাদের বিকাল দিকে আবার ইভিনিংয়ে সেকেন্ড ফেজের ক্লাস শুরু হয়েছে গত বুধবার থেকে। সেকেন্ড ফেজের ঠিক বিকাল 5টায় শুরু হবে, 6:30 অবধি চলবে। সেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য সেখানে ক্লাস হবে। তা যা হোক, আজকের মতো সকলকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি।